হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়া প্রদর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে এমসিকিউ #3 আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব লাস্ট 12টা প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কারেন্ট একটু চলে গেছে, তো তার ফলে আশা করছি দেখার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো বিষয়। তো তোমাদের প্রবলেম সেট তোমার এমসিকিউর পরের মানে লাস্ট 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 25 থেকে 36 নাম্বার প্রশ্ন নিয়ে 25 থেকে 36 নাম্বার প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাকভাবে দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত আমি একটা জিনিস একটু করি, যে স্নেলের সূত্র আর ব্রুস্টারের সূত্র এই দুটোকে যদি একটু মার্জ করি কীরকম দাঁড়ায়, এটা হচ্ছে বিষয়। স্নেলের সূত্র না, অ্যাকচুয়ালি তোমার সংকট কোণের যে রাশিমালাটা সেটার সাথে ব্রুস্টারের সূত্রের যে রাশিমালাটা সেটাকে যদি ওভারল্যাপ করে তাহলে কি দাঁড়ায়, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু দেওয়া আছে। তো স্নেলের সূত্র থেকে আমি কিন্তু টানছি। তো স্নেলের সূত্রের যে গল্পটা সেটা হচ্ছে যে আপতন হবে বাঁ পাশে আর প্রতিসরণ হবে ডান পাশে। ঠিক মাঝে একটা ইকুয়ালস টু সাইন থাকবে। আপতন হয়েছে যে মাধ্যমে, আপতন হয়েছে যে মাধ্যমে, এবং সাইন অফ আপতন কোণ। প্রতিসরণ হয়েছে যে মাধ্যমে ইন্টু সাইন অফ প্রতিসরণ কোণ। এটা হলো বিষয়। এবার আমাদের সংকট কোণের ক্ষেত্রে আপতনটা সর্বদা ঘন মাধ্যম থেকে হয় লঘু মাধ্যমের দিকে। এটা হলো ব্যাপার। আপতন কোণটা হয় সর্বদা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে। এটার থেকেই আমি কিন্তু এক্সিকিউট করব আমাদের সংকট কোণের রাশিমালাটা। এখান থেকে এক্সিকিউট করব। কি করে করব? ঘন কোণের বা ঘন মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে ধরবো মিউ। কারণ চলে এসছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার ঠিক আছে, চলো বোঝা গেছে। আপতন কোণ হয় ঘন মাধ্যমে, তার প্রতিসরাঙ্ক ধরলাম মিউ। সাইন অফ আপতন কোণটাই হয়ে যায় θc, অর্থাৎ যে কোনো আপতিত হয়েছে সংকট কোণটা সমান হয়ে যাবে তোমার লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ তোমার 1 যদি বায়ুতে যায়, ঠিক, যদি বায়ুতে না যায় তাহলে ব্যাপারটা আলাদা, ঠিক। আর হয়ে যাবে তোমার সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হলো। এটা যদি আর একটা তোমার জেনারেলাইজড ফর্ম ইউজ করো তাহলে মিউ ঘন এটাও ইউজ করতে পারো, সমান হচ্ছে সাইন θc সমান হচ্ছে মিউ লঘু গুণিত 1। সাইন 90 ডিগ্রি থোড়ি না পাল্টাবে, ওটাই সেম থাকবে। বোঝাতে পারলাম? তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাইন θcর মান দাঁড়াচ্ছে, সাইন θcর মান দাঁড়াচ্ছে মিউ লঘু বাই মিউ ঘন। এই জিনিসটা আমাদের কিন্তু কার্যকরী হবে। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই আশা করি। এবার গল্পটা হচ্ছে যে ব্রুস্টারের সূত্র কি বলেছিল? ব্রুস্টারের সূত্র বলেছিল যে ট্যান অফ সমবর্তন কোণ, এটা বিষয়, ট্যান অফ সমবর্তন কোণ ট্যান আইপি সমান হয় মিউ। এই মিউটা মানে হচ্ছে ওপরে হচ্ছে যে মাধ্যমে যাচ্ছে আর নিচেরটা হচ্ছে বায়ু, অর্থাৎ 1। অর্থাৎ বায়ু থেকে কাঁচে গেল তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু থেকে জলে গেল তাহলে জলের প্রতিসরাঙ্ক। অর্থাৎ ওপরেরটা হচ্ছে প্রতিসরণের গল্প, নিচেরটা হচ্ছে আপতনের গল্প। তো এই ক্ষেত্রে প্রতিসরণটা কোথায় হয়েছে? লঘু মাধ্যমে। তাহলে আমরা বলতেই পারি যে মিউ লঘু, আর আপতনের যে বিষয়টা সেটা হচ্ছে ঘন মাধ্যমে, তাই মিউ ঘন। এটাকে একটু রিডিউস করে এটা লিখতেই পারি, কোনো সমস্যা থাকার কথা নয়। আবার তুমি যদি এটা লক্ষ্য করো মিউ লঘু বা মিউ ঘন, ঠিক, মিউ লঘু বা মিউ ঘন সেটাই কিন্তু সাইন θc, সেটাই কিন্তু সাইন θc। এটা হলো বিষয়। এই টোটাল জিনিসটা আমি করে দিলাম। এরপরে যেমন যেমন আমাদের দরকার পড়বে তেমন তেমন আমরা করব। এখান থেকে আমি একটা দাগ টেনে নিলাম। 25-এরটাতে বলেছে যে ব্রুস্টারের সূত্র থেকে বোঝা যায় সমবর্তন কোণ নির্ভর করে যে বিষয়ের ওপর। দেখো, সমবর্তন কোণ মানে এটা নির্ভর করছে মিউর ওপর, আর মিউ কার উপরে নির্ভর করে? c/v। আর ভি কার উপর নির্ভর করে? ল্যামডার উপর। কারণ মাধ্যম পরিবর্তিত হলেও কম্পাঙ্ক তো পাল্টে না, তাহলে পড়ে থাকে কি? তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ সমবর্তন কোণ মাধ্যমের উপর নির্ভরশীল, বা বলা ভালো যে আলোটা ইউজ করছো তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, যেটা থাকবে তোমার উত্তরে। তো এখানে বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক সমবর্তন তল কম্পন তল, না, অপশান নাম্বার এ, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বোঝাতে পারলাম? 26 নাম্বার, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান
প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান, এটিকে বলা হয় ব্রুস্টারের সূত্র। কি মুশকিল, কত সোজা দিয়েছে। আচ্ছা 27 নাম্বার, বায়ু থেকে কাঁচে প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মি যদি সম্পূর্ণভাবে সমবর্তিত হয় আপতন কোণের মান কত? বায়ু থেকে কাঁচে গেছে, অপবর্তন কোণের মান নির্ণয় করতে বলেছে। সেটাই আপতন কোণ, সেটাই সমবর্তন কোণ। কেন? কারণ সমবর্তিত হয়ে গেছে। যে আপতন কোণে এসে পড়লে অসমবর্তিত আলো সমবর্তিত আলোতে পরিণত হয়ে যায়, তাকেই তো সমবর্তন কোণ বলে। তাহলে সেই সমবর্তন কোণ বা আপতন কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের উপায় হচ্ছে যে ট্যান আইপি সমান হচ্ছে তোমার মিউ। দেখো মিউর মানটা তোমাদের দিয়ে দিয়েছে, মিউটা দিয়ে দিয়েছে। তাহলে আয়ের মানটা কত হবে না ট্যান ইনভার্স মিউ, অপশান নাম্বার ডি। এখান থেকে যদি আমি বলি যে আইপির মানটা কত, তুমি বলবে স্যার ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ অপশান নাম্বার ডি। দেখো এই প্রশ্নটা এসেছিল অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন AIEEE তোমার 2004, আমার কেটে গেছে জেরক্সটা এখানে, 2004। 28 নাম্বারেরটাতে বলেছে কোনো মাধ্যমের জন্য সমবর্তন কোণ 60 ডিগ্রি, এর জন্য সংকট কোণ কত হবে? আচ্ছা তাহলে এইটা হচ্ছে নিয়ম, বললাম আগেই যে কাজে লাগবে। তাহলে কি বলেছে যে কোনো মাধ্যমের জন্য সমবর্তন কোণ 60 ডিগ্রি, আইপি সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা সির মান কত? থিটা সি হবে সাইন ইনভার্স ট্যান আইপি। তাহলে বলতে পারি যে সাইন ইনভার্স ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে সাইন ইনভার্স √3, না এখানে 1/√3 বলেছে, এখানটাতে তাহলে কোথাও গন্ডগোল হয়েছে। আচ্ছা না, এটা মিউ, এটা মিস্টেক করেছিলাম আমি একটু। মিউটা কিন্তু ঘন, আর বায়ুটা হচ্ছে লঘু। বায়ুর জন্য তো 1 ধরেছি, এটা হচ্ছে লঘু, ঠিক? এটা ঘন, এটা লঘু। তাহলে এটা 1/sin θc হয়ে যাবে, তাহলে sin θc সমান 1/tan IP, 1/tan IP, 1/tan IP। তাহলে হচ্ছে 1/tan 60 ডিগ্রি, তার মানে হচ্ছে sin θc ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√3। তাহলে এটা হচ্ছে অপশান নাম্বার ডি। 29 নাম্বার বলেছে অসমবর্তিত আলোর চলতলের উপর আপতিত হলো, যে আপতন কোণের জন্য প্রতিফলিত প্রতিসৃত রশ্মিদ্বয় পরস্পরের ওপর লম্ব হবে। কোন আপতন কোণের জন্য হয় বলো না স্যার সমবর্তন কোণের জন্য হয়। প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এই দুটো পরস্পরের লম্ব হয়, অর্থাৎ আইপি বার করতে বলেছে এই ক্ষেত্রে। তাহলে আমার সূত্র সেই এটাই থাকবে, হলো না এটা থাকবে না, মিউ বলে দিয়েছে যেহেতু। তাহলে ট্যান আইপি মানে আমরা বলতে পারি যে মিউ বাই 1 মানে 4/3/1 মানে 4/3, সেই ক্ষেত্রে আইপির মান দাঁড়াবে ট্যান ইনভার্স 4/3, অপশান নাম্বার সি। 30 নাম্বার, কোনো মাধ্যমের জন্য সংকট কোণ যদি সাইন ইনভার্স এটা হয়, আচ্ছা হলো, ওই মাধ্যমের সমবর্তন কোণ কত? আচ্ছা সমবর্তন কোণ জানতে চেয়েছে। তাহলে ট্যান আইপি মানে আগেও বললাম আমি 1/sin θc, হলো। তাহলে এখান থেকে যদি আইপি আমি পেতে চাই, করব আমরা ট্যান ইনভার্স 1/sin θc। এবার ট্যান ইনভার্স 1/sin θc এর মান কি হচ্ছে? সাইন θc এর মান কি হচ্ছে না 0.6, তাহলে 1/0.6, তাহলে এটা হবে ট্যান ইনভার্স, যেটা হবে সেটা দশমিক তুললে এখানে 6, মানে দশমিক তুললে এখানে 10, মানে 6 × 6 6 6 36 6 6 40 6 6 36 6 6 36 এইভাবে থাকবে। ট্যান ইনভার্স 1.667 বা 1.66 যাই বলো, অর্থাৎ অপশান নাম্বার সি হলো। আমাদের 6টা প্রশ্ন কমপ্লিট, 25 থেকে 30, আরও 6টা প্রশ্ন কিন্তু আমাদের আছে। কি বলেছে লক্ষ্য করবে, 30টা হয়ে গেল না। 31 নাম্বার, এটা থাক লেখা, যদি আরও কাজে লাগে কোনো প্রশ্ন।
তোমাদেরও নোট ডাউন করতে সুবিধা হবে। এরপর আমাদের প্রবলেম সেট 1 আসবে, প্রবলেম সেট 2 আসবে, পরপর আসতে থাকবে, তারপর কোয়ান্টাম আসবে। তো ভিডিওগুলো ঠিকঠাক দেখবে মনোযোগ দিয়ে এবং বোঝার চেষ্টা করবে, অ্যাপ্রোচগুলো দেখবে যে কীভাবে পড়ছে স্যার। ঠিক আছে, দেখো লক্ষ্য করো 31 নাম্বার। 31 নাম্বারটা বলেছে যে জলাশয়ের পাশে একটা বাতি স্তম্ভ আছে, লাইট হাউস যেটাকে বলে, হলো। এর ওপর একটা পাখি বসে আছে, আর সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসছে তাকে সে সমবর্তিত প্রতিফলিত রশ্মি লক্ষ্য করতে পারছে। জলের উপরিতলের সঙ্গে আলোক রশ্মি কত কোণে আপতিত হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জলের প্রতিসরাঙ্ক 1.33। আচ্ছা, এইখানে আছে আমাদের বাতিস্তম্ভ, এইখানে আছে আমাদের সূর্য, হ্যালো। এইখানে কিন্তু আলোক রশ্মিটা এসে পড়ছে জলের উপর, দেন জল থেকে এখানে যাচ্ছে বা একটু ওপরে যাচ্ছে। পাখি তো ওপরে বসে আছে, তাহলে একটু ওপরে এঁকে দেবো, এইভাবে যাচ্ছে আলোক রশ্মিটা। এটা হচ্ছে বিষয়। এবার যদি আমি বলি যে এ যে কোণে আপতিত হয়েছে, অবিলম্বের সাথে যে কোণটা আপতিত হয়েছে সেটা হচ্ছে তোমাদের আইপি, সমবর্তন কোণ, পোলারাইজেশন অ্যাঙ্গেল এটা। আর জলতলের সাথে কোণ করবে 90 ডিগ্রি মাইনাস আইপি। তো আইপিটা তো আবার বের করো না, তাহলে গল্প শেষ। এটা কি করে বার করবো? জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে হচ্ছে ট্যান আইপি মানে হচ্ছে তোমার মিউর মান 1.3, তাহলে আইপির মান হচ্ছে ট্যান ইনভার্স 1.3। দেখো এখানে হিন্টসটার আমি ইউজ করছি, সেটা হচ্ছে 53 ডিগ্রি। জলের 53 ডিগ্রি হয়, কাঁচের অলমোস্ট 57 ডিগ্রি হয়। তাহলে এবার যদি আমাকে ইয়েটা বার করতে হয়, আপতন কোণ আইটা, সেটাই তো তোমার 90 ডিগ্রি মাইনাস আইপি, 90 ডিগ্রি মাইনাস আইপি। তো 90 থেকে এটাকে বাদ দিলে কত হবে তোমার? 37 ডিগ্রি। তাহলে উত্তরটা হবে 37 ডিগ্রি, অপশান নাম্বার সি। বেশ, এবার হচ্ছে 32 এরটাও একটু ওই টাইপের দিয়েছে। বলেছে যে কাঁচ ও বায়ুর সংস্পর্শ তলে ব্রুস্টারের কোণ যদি হয় 54.74 ডিগ্রি, কাঁচ আর বায়ু। আচ্ছা, যদি একটা আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে 45 ডিগ্রি আপতন কোণে আপতিত হয়, তাহলে প্রতিসরণ কোণের মান কত? তো প্রথমত আগে মিউটা বার করো। মিউটা বার করতে হলে কী করতে হবে তোমাকে? মিউটা হবে ট্যান আইপি। এখানে দিয়ে দিয়েছে যে ট্যান, দেখো আপতন কোণ বা ব্রুস্টারের কোণ বা সমবর্তন কোণ যাই বলো, সেটা 54.74 ডিগ্রি, 54.74 ডিগ্রি হলো। এবার ট্যান 54.74 ডিগ্রির মান দিয়ে দিয়েছে এখানে √2। এবার যদি আমরা স্নেলের সূত্র ইউজ করি যে সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ সমান হচ্ছে √2, তাহলে আমরা পাবো যে সাইন আর হয়ে যাবে সাইন আই বাই √2। 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, মানে আপতন কোণটা 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি বাই √2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, তার সাথে আবার √2। তাহলে গল্পটা কি দাঁড়ালো? গল্পটা দাঁড়ালো যে সাইন আর সমান হচ্ছে 1/2, তার মানে হচ্ছে আর ইজিক্যাল টু কী হবে? সাইন ইনভার্স হাফ। তো সাইন কত ডিগ্রির মান হাফ হয় না? 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে 30 ডিগ্রি হচ্ছে অপশান নাম্বার বি। এটাও কোনো একটা এক্সামে এসেছিল। বেশ, এরপর হচ্ছে 33। দেখো 33তে বলেছে যে যদি মিউ ও আর মিউ ই যথাক্রমে ও রশ্মি আর ই রশ্মির জন্য কেলাসের প্রতিসরাঙ্ক হয়। আচ্ছা, ই রশ্মি মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে, মানে অসাধারণ রশ্মি, আর ও মানে হচ্ছে অর্ডিনারি রে, মানে হচ্ছে সাধারণ রশ্মি। এটা দ্বি প্রতিসরণ থেকে তোমরা পেয়ে যাবে, ডাবল রিফ্র্যাকশন সমবর্তনে আছে। এখানে গল্পটা যেটা হয় যে তুমি যদি মিউ তোমার এক্সট্রা অর্ডিনারির মান বেশি হয় আর অর্ডিনারি রে এর মান কম হয়, অর্ডিনারি রে যে মাধ্যমে যাচ্ছে তার প্রতিসরাঙ্ক যদি কম হয় আর না বেশি হয়, সরি, এটা যদি বেশি হয় ঋণাত্মক ক্লাস, তো তাহলে অর্ডিনারি রেকে বেশি হতে হবে। অর্ডিনারি রের যদি কী হয় তোমার মিউটা বেশি হয় আর এক্সট্রা অর্ডিনারির মিউটা যদি কম হয়, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ঋণাত্মক ক্লাস, নেগেটিভ ক্রিস্টাল। নেগেটিভ ক্রিস্টাল বোঝাতে পারলাম? অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো, তাহলে পজিটিভ ক্রিস্টাল কী হবে? এর উল্টো।
আচ্ছা, মিউর যা গল্প থাকবে ভেলোসিটির তার উল্টো হয়ে যাবে, কারণ মিউ ভেরিজাস 1/v। তাহলে মিউ ইটা কিন্তু বেশি হবে, সরি ভিইটা বেশি হবে ভি ওয়ের চেয়ে, অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি রের ভেলোসিটি কিন্তু বেশি হবে নেগেটিভ ক্রিস্টালের জন্য। এবার হচ্ছে 34 বলেছে যে দ্বিপ্রতিসরণের আমরা দুটি প্রতিষ্ঠিত রশ্মি ও রে মানে ও রশ্মি আর ই রশ্মি পাই। কোন বক্তব্যটি ঠিক? দেখো বক্তব্যটা হচ্ছে যে ও রে আর ই রে এই দুটোই কিন্তু সমবর্তিত হয়, পোলারাইজড। এই দুটোই কী হয়? পোলারাইজড হয়, দুটো সমবর্তিত হয়। অপশান নাম্বার সি এর সাথে এটা ম্যাচ করে গেল। ঠিক। 35-এ চলে আসি। 35-এ জানতে চেয়েছে যে যখন একটি পোলারয়েডকে আলোর গতিপথে রেখে ঘোরানো হয় তখন আলোর তীব্রতার পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু কখনোই তীব্রতা শূন্য হয় না। এই আলোটা কোন আলো? কোনোদিনই তীব্রতা শূন্য হবে না। তাহলে এমন একটা আলো যেটা হচ্ছে পার্সিয়ালি পোলারাইজড, অর্থাৎ আংশিক সমবর্তিত। ধরো এইগুলো আছে, তাহলে কোনো একটা মুহূর্তে তোমার যদি পোলারাইজার এরকম থাকে, এর পরের প্রশ্নটা তো কিন্তু এটা হেল্প করবে। পোলারাইজার ধরো এইভাবে কাট করা আছে পোলারাইজারটা, তাহলে ওইভাবে থাকা প্রত্যেকটা আলো কিন্তু তুমি পেয়েই যাবে। এবার যদি আরও ঘুরিয়ে দাও, তাহলে ঘুরিয়ে যদি দাও এর পরের স্টেপটা কেমন হবে? ঘুরিয়ে দিলে হয়তো এরকম হবে, এরকম কাট, তাহলে এরকম কাটেও কিছু আলো পাবে। আচ্ছা, আবার যদি ঘুরিয়ে দাও পোলারাইজার, আরেকবার যদি ঘুরিয়ে দাও পোলারাইজার, তাহলে এমনি দেখতে পাবে পুরোপুরি, তাহলে ওই দিকেও কিছু না কিছু আলো পাবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে পোলারাইজার যতই ঘোরাও না কেন কিছু না কিছু তুমি আলোকরশ্মি পেয়েই যাবে। আর যখনই তুমি আলোকরশ্মি পাবে তাহলে কখনোই তার তীব্রতা শূন্য হবে না। তাহলে তীব্রতা যদি শূন্য না হয় 35-এ, তীব্রতা শূন্য হচ্ছে না কার ক্ষেত্রে? আংশিক সমতল সমবর্তিত, অর্থাৎ পার্সিয়ালি পোলারাইজড হবে, আংশিকভাবে সমবর্তিত হবে। 36-এরটা দেখো, 36-এরটা এখান থেকে একটা আইডিয়া নেবে। বলছে একটি পোলারয়েডকে আলোর গতিপথে রেখে ঘোরানোর ফলে আলোর তীব্রতার কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। আচ্ছা, কোনো পরিবর্তনই লক্ষ্য করা গেল না, ঠিক? অর্থাৎ আগে যে আলো পাচ্ছিলাম পরে তাই পাচ্ছিলাম, হলো। আর আগেরটা কী ছিল? কখনোই তীব্রতা শূন্য হয় না, হ্যাঁ কমছে, হলো। এইদিকে যত না আলোকরশ্মি পাবে এইদিকে হয়তো একটু কম আলোকরশ্মি পেলে তীব্রতা কমছে, কিন্তু শূন্য হচ্ছে না, আর এক্ষেত্রে কমছেই না। এইটা কিন্তু হয়ে যাবে অসমবর্তিত আলো। এটা কি হয়ে যাবে? অসমবর্তিত। যত ধরনের পসিবল তত ধরনের তুমি এই ক্ষেত্রে নিয়ে নাও, পোলারাইজার ঘোরাতে থাকো, তোমার নির্দিষ্ট কিন্তু একটা পেয়েই যাবে। কথাটা বোঝাতে পারলাম? নির্দিষ্ট একটা কিন্তু তীব্রতা পেয়েই যাবে। এটা যদি পোলারাইজড লাইট হতো, অর্থাৎ ধরো সাপোজ এটা না হয়ে, কেন পোলারাইজড লাইট হলো না, সমবর্তিত আলো কেন হলো না? পোলারাইজড লাইট ধরো এইভাবে আছে আলোগুলো, আর তোমার যে পোলারাইজার আছে সেটা প্রথমে এইভাবে আছে, তাহলে তুমি ফুল তীব্রতা পেলে, আর পরে এইভাবে আছে ওপর থেকে নিচে, তাহলে তো তুমি তীব্রতা পাবে না। তাহলে পোলারাইজড লাইটের জন্য কখনো তীব্রতা ম্যাক্সিমাম, কখনো তীব্রতা জিরো, অর্থাৎ ম্যাক্সিমাম আর না হলে মিনিমাম, মিডিলে কিছু হবে না। আর যদি তোমার তীব্রতা কি হচ্ছে, যে কখনো বাড়ছে কখনো কমছে, শূন্য হচ্ছে না, দ্যাট ইজ আংশিক সমবর্তিত। আর যদি কখনোই শূন্য হচ্ছে না, কখনোই ম্যাক্সিমাম হচ্ছে না, কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে একটা, সেটা কিন্তু অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো কার সাথে ম্যাচ করেছে? অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করেছে, অসমবর্তিত আলো। কথাটা বোঝাতে পারলাম যে একটি পোলারয়েডের আলোর গতিপথে রেখে যদি ঘোরানো হয় তাহলে সেই ক্ষেত্রে তীব্রতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এটা হচ্ছে অসমবর্তিত আলোর জেলবা, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আজকের আলোচনা এত দূর অবধি থাকলো। প্রবলেম সেট 1-এর কতগুলো প্রশ্ন আছে আমি তোমাদের বলি, সেই অনুসারে আমি ভিডিওকে কভাবে ভাগ করবো সেটাও বলে দিই। 11টা প্রশ্ন আছে, ভাগের কোনো প্রশ্ন নেই, একটাই ভিডিও হবে। প্রবলেম সেট 2-তে 6টা প্রশ্ন আছে, ভাগের কোনো প্রশ্ন নেই, একটাই ভিডিও হবে। তারপর আমরা কোয়ান্টামে চলে যাবো, আমাদের মডার্ন ফিজিক্স আমাদের জন্য ওয়েট করে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রবলেম সেট 1 1 থেকে 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।